তো হাই হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আমরা শুরু করব আরআরবি এনটিপিসির ফেজ 1 টু ফেজ 7 অবধি যত 132টা শিফটের টোটাল 13,200 কোশ্চেন পেপার, তার মধ্যে ম্যাথ এবং রিজনিং করব। তো যারা প্রথম দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, চ্যানেলটার সাথে থাকো। তোমাদেরকে সমস্ত বুস্ট আপ দেওয়ার জন্য রয়েছে গাইডলাইন, পরীক্ষার রেজাল্ট, আপকামিং ভ্যাকান্সি, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে একটা চ্যানেলে, ইউনিক চ্যানেল। তো এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আরআরবি এনটিপিসি যে 2021 সাল অবধি যে পরীক্ষাটা সিবিটি 1 চলেছিল, সেই কোয়েশ্চেন পেপার আমরা ম্যাথ জিআইটা বেসিক্যালি করব, তার সাথে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার থাকবে। তো এটা হলো 28শে ডিসেম্বরে যে পেপারটা হয়েছিল 2020-র সেকেন্ড শিফট, দেখতেই পাচ্ছ 3টে থেকে 4:30, আর ফার্স্ট শিফট হয় 10টা থেকে 11:30 অবধি যেটা হয়েছিল। তো এটা ফার্স্ট ডে সেকেন্ড শিফটের। তার আগে যারা এখনও অবধি ফার্স্ট শিফটের কোয়েশ্চেন সলিউশন দেখুনি, আমার চ্যানেলে আছে, ওখানে চ্যানেলে যে সার্চ করে দেখবে, এর উপরে ভিডিও অলরেডি ম্যাথ জিআই দেওয়া হয়ে গেছে। তো চলো আমরা আর কথা বাড়াবো না, ডাইরেক্ট কোয়েশ্চেন সলিউশনে যাব। তো লেটস সি। তো এখানে আমরা ফার্স্টের যে ম্যাথ কোশ্চেনটা দেখতে পাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তোমাদের জন্যই অফলাইনে করছি, কারণ লাইভ স্ট্রিম করতে গেলে অনেকটা কিসের দরকার হয়, অনেকটা স্পিডের দরকার হয়। নেট স্পিড কম থাকার জন্য অফলাইনে বানাচ্ছি, লাইভে আসতে পারলাম না। তো চলো, তোমাদের সুবিধার্থে আমাকে মেনটেন করতে হবে। তো ফার্স্টের যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেটা দেখার চেষ্টা করো। দ্য স্মলেস্ট নাম্বার হুইচ শুড বি দ্য স্ট্যাক বলছে এমন একটি ক্ষুদ্র সংখ্যা যেটা 4টা ডিজিট হবে। তাহলে 4টা ডিজিট ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। এবার বলছে এর থেকে সর্বনিম্ন কত মাইনাস করলে, সব থেকে লোয়েস্ট মাইনাস করতে হবে ভ্যালু, সেটা মাইনাস করলে একটা পূর্ণবর্গ সংখ্যা মানে পারফেক্ট স্কোয়ার হবে, যেটা 4 ডিজিট নম্বর থেকে মাইনাস। তো আমরা জানি 4 ডিজিটের নিয়ারেস্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার কত আছে? 1024, যেটা 32 স্কোয়ার। সেটা তো সাম করতে হচ্ছে, 24 সাম করলে তবেই তোমার পারফেক্ট স্কোয়ার, কিন্তু বলেছে এর থেকে সর্বনিম্ন কত ঘাটালে। তাহলে 1000-এর কাছাকাছি পারফেক্ট স্কোয়ারটা জানতে হবে। 961, 961 কতর স্কোয়ার? 31-এর স্কোয়ার। কেন তোমাদের স্কোয়ার কিউব মুখস্থ করতে বলে সেটা তোমরা বুঝতে পারছো এখন। এগুলো শুধু পার্সেন্টেজ রেশিও, সমস্ত যে টেবিলস, সমস্ত কিছু মুখস্থ করলে তোমাদের ম্যাথ ক্যালকুলেশনে খুব একটা টাইম লাগবে না। এবার 961 1000 থেকে, তাহলে নিশ্চয়ই 39 মাইনাস করলে 961 পাবো আমরা। 961-র সাথে 39 জোড়ো 1000 হয়ে যাচ্ছে, তার মানে 1000 থেকে 39 মাইনাস করলে তবেই আমরা কত পাবো? 961। আর যেটা 31-এর পারফেক্ট স্কোয়ার আর 32-এর স্কোয়ার 1024, 1000-এর বেশি হলে হবে না, 1000-এর কম, কারণ 1000 থেকে মাইনাস করতে হবে। সেকেন্ড অনলি দ্য পেপার, যেটাকে বলা হচ্ছে কি যে the theory of the relativity is associated with the Albert Einstein. Albert Einstein হলো the theory of relativity is associated with the Albert Einstein. Albert Einstein কিন্তু রিলেটিভিটি থিওরিটা তিনি বানিয়েছিলেন, অ্যালবার্ট আইনস্টাইন। হু সেল দ্য ফাদার অফ টেক্সটোনমি? কার্ল লিনিয়ার্স। কার্ল লিনিয়ার্স টেক্সটোনমির জনক বলা হয়ে থাকে। টেক্সটোনমির জনক কাকে বলা হয়ে থাকে? কার্ল লিনিয়ার্সকে। এখানে একটা কোয়েশ্চেন আছে যে বলছে যে এখান থেকে আমাকে কি বের করতে হবে? কলকাতা দিল্লি থেকে যে ইয়ার ইন্ডেক্সটা রয়েছে, ইয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এইটা মান্থ অফ ফেব্রুয়ারি মাসের দেওয়া আছে, সেই ডিফারেন্সের হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন এভারেজ অফ এ কিউ আই। তো এখান থেকে তোমরা জাস্ট এইগুলোকে বিয়োগ করবে, যে এর থেকে পার্থক্য কত আছে। দেখো 248, 8 জুড়লে 46, 46 মানে 8 জুড়লে 56 আর 50। তো এখান থেকে আমরা 56 পাচ্ছি, 58 পাচ্ছি। 58, তারপরেরটায় দেখো কত পাচ্ছি, যে 42 পাচ্ছি। 58 আর 42 জুড়লে দেখো 100 হয়ে যাচ্ছে।
100 হচ্ছে। তারপরে ডিফারেন্সটা কত পাচ্ছি, যে 74-এ যাব, 46 থেকে 74 মানে 8 6 14, আর এখানে 54 হয়ে গেল 28, তাহলে 128 28 পেলাম। আর এটার ডিফারেন্স করলে কত হচ্ছে দেখো, কতই যাব আমরা, 4 বেরোচ্ছে, ওখানে 28 পেয়েছি ডিফারেন্স, এইটার ডিফারেন্স কত বেরোচ্ছে যে 2 4 আর হলো তোমার 17 6 64, তাহলে এখানে বেরোচ্ছে 8 4 12, হাতে আছে 192, তাহলে 192 বেরোচ্ছে। সেটাকে এভারেজ বের করতে হবে। 192 যদি হয় তাহলে টোটাল 2 4 4 8, 8 2 16, তো এখানে আমাকে কি করতে হবে যে তোমাকে 4 আর 12, 12 দিয়ে ইয়ে করো, 12 1 12, 12 যদি যায়, 12 1 12, হাতে আছে কত, হাতে আছে তোমার 12 1 12 আর হলো 7, তাহলে 6 12 72, তাহলে 16 অ্যান্সার হয়ে যাচ্ছে। তো চলো আমরা রাইট অ্যান্সার দেখি 16 আছে কিনা। তো এখানে আছে 16 ইজ আ রাইট অ্যান্সার। এভারেজটা বের করতে বলেছিল। এভারেজ আমরা 4 দিয়ে ডিভিজেবল করলাম না কেন, কারণ এখানে বলেছে যা এভারেজ, তার মানে 1 থেকে 7, 8 থেকে 14, এইভাবে যে একটা 1 থেকে 7 অবধি যেতে 6 লাগছে, 8 আর 6 14, 15 আর 6, তো 6 দিনের ডেটা। সেই জন্য এভারেজটা আমরা কত দিয়ে ভাগ করেছি, যেহেতু দুটো করে 6 আসছে, কি করে, কলকাতা আর দিল্লি ডবল 6 6 করে আসবে, সেই জন্যে 12 দিয়ে ভাগ করেছি। আর 12 দিয়ে ভাগ করলেই তোমার 16 উঠছে, ঠিক আছে। তো চলো রাইট অ্যান্সার 16। পরে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট 8 ডিজিট কম্পোজিট। ফার্স্টে ভাবতে হবে কত ডিফারেন্স, কতর মধ্যে ডিফারেন্স, 8টা আমার ম্যাক্সিমাম সংখ্যা, তার উপরে বলছে প্রাইম নাম্বার, তার উপরে বলছে কি দ্য ফার্স্ট 8 প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বারের HCM বের করতে হবে। তো যে কোনো প্রাইম নাম্বারের HCM কত, 1 হয়। তাহলে টোটাল কটা সংখ্যা আছে, টোটাল আছে 8, HCM কত, 1, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1 এর 8, 1 এর 8 হবে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে আমরা যাই। পরের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি দ্য গ্লোয়িং সারফেস অফ দ্য সান ইজ নোন অ্যাজ। তো সূর্যের যে চারিদিকে একটা রশ্মি বেরোয়, সেই সানের যে সার্কুলেটেড পজিশন, ওটা আলো দেয় আমাদের, সেই জন্য ফটো স্পিয়ার রাইট অ্যান্সার হবে। ফটো স্পিয়ার, সূর্যের যে চাকতিটা বা বলয় আকার যে অংশটা, যেটার ইয়েলো মতন আমরা দেখতে পাই বা যেটা আলো দেয়, সেই অংশটাকে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণে কি ফটো, ফটো মানে আলোক, তাহলে ফটোস্ফিয়ার হবে রাইট অ্যান্সার। ফটোস্ফিয়ার হবে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো যে পি² কিউ² মাইনাস আর স্কোয়ার। তো এটাকে আমরা যদি ভাঙিয়ে নিই কিউব রুট ফরম্যাটে যদি ভাঙাই, পি² কিউ² হোল কিউব মাইনাস 3 ইন্টু পি² কিউ² আর স্কোয়ার। তো দেখো ফরম্যাটটা কেমন হবে, এই ফরম্যাটটা এখানে দেওয়া আছে, কি আসবে, ওপরে আসবে পি² প্লাস কিউ² মাইনাস আর স্কোয়ার, সূত্রের কি আসবে -3 ইন্টু পি² কিউ² আর স্কোয়ার, আবার ব্র্যাকেটের মধ্যে পি² কিউ² এটা থাকছে। তো এটা মানে 0, এটা মানে 0, তোমার ওপর নিচে কি থাকছে, একটা এক্সট্রা নিতে হচ্ছে এখানে মাইনাসে, যেহেতু আর স্কোয়ার মাইনাস হবে না, সূত্রের মাইনাস থাকছে, সুতরাং -3 পি² কিউ² আর স্কোয়ার ডিভাইডেড বাই কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে পি² কিউ² আর স্কোয়ার এটা থাকছে। যদি স্কোয়ার না থেকে যদি এখানে কিউব হতো, তাহলে এটা প্লাস হয়ে যেত, কারণ মাইনাসে প্লাসে প্লাস, যেহেতু মাইনাস স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, সেই জন্য সূত্রের -3 থেকে যাচ্ছে, আর ওটা কাটাকাটি করার পরে -3 অ্যান্সার। কিছুই না, জাস্ট সূত্রে বসাও আর অ্যান্সার করো। এরপরে এটা দেখো দারুণ একটা রিজনিং রয়েছে, এটা আমাদের রিসেন্ট যে কোয়েশ্চেন হয়েছে আরআরবি এনটিপিসি, সেই কোয়েশ্চেন সলিউশন করছে, কার কেমন লাগছে। তো এক সেকেন্ড,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা তোমার রিজনিং দিয়েছে খুবই ভালো। দেখো 14 একটা কলমসে দেওয়া আছে 14, 10, 8 জিজ্ঞাসা চিহ্ন, নিচেরটা বের করতে হবে। তাহলে আমরা সেকেন্ড কলমে যাই, সেকেন্ড কলমটা আমরা জাস্টিফাই করি। দেখো এখানে 12 দেওয়া আছে ফার্স্টে টপে, তারপরে মিডিলে 8 আর 6 দেওয়া আছে। তো 8 আর 6 ডিফারেন্স করলে কত হয়? 2 হয়। তো এই টপের সাথে মিডিলের ডিফারেন্সটা জুড়ে দিলে আমরা নিচের বটমের অ্যান্সারটা পেয়ে যাবো 14। তাহলে 8 আর 6 ডিফারেন্স কত? মাঝখানের দুটো ডিফারেন্স, সেই ডিফারেন্স ওপরেরটার সাথে জুড়ে দিলে নিচেরটার উত্তর বেরোচ্ছে। একই রকমভাবে 6 আর 4-এর ডিফারেন্স কত? 2। ওপরে টপে কত দেওয়া আছে? 10। তাহলে 10-এর সাথে 2 জুড়লে 12 পেয়ে যাচ্ছে বটমসে। আবার একই রকমভাবে মাঝখানের দুটোর 4 আর 2 দেওয়া আছে, ডিফারেন্স করো 2 বেরোচ্ছে, 8-এর সাথে 2 জুড়ে দাও, কত হচ্ছে? 10। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে মাঝখানের দুটো ডিফারেন্স ওপরেরটার সাথে জুড়ে দিলে নিচেরটার অ্যান্সার হয়ে যাবে কলামসের। তাহলে 10 আর 8-এর মধ্যে ডিফারেন্স করলে কত আসছে? 2 আসছে। 14-র সাথে 2 জুড়ে দাও, তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 16। প্রসেসটা জানতে হবে। রিজনিং মানে হলো তোমার যেটা সেই মুহূর্তে যেটা মাথায় আসছে, অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্যাল, ঠিক আছে? তো তুমিও যেটা অ্যানালাইজ করে আসছে সেটা অন্য আরেকজনের আরেক রকম আসতে পারে, কিন্তু অ্যান্সারটা যদি সঠিক হয়, রিজনিং জিনিসটা এরকম, এখানে লজিক্যাল প্রসেসে হয়। তো চলো আমরা বেশি কথা বলবো না, এর পরের কোয়েশ্চেনে যাব। পরের কোয়েশ্চেনে দেখো একটা গুড কোয়েশ্চেন, একটু জুম করা আছে। কোয়েশ্চেন পেপারটা ভালো করে পর্যবেক্ষণ করো, অনেকেই দেখে ভীতি হয়ে যাবে, জিনিসটা বুঝতে হবে। এখানে এ ফর প্লাস সাইন, এস ফর মাইনাস সাইন, এম ফর মাল্টিপল, ডি ফর ডিভিশন, এই সাইনগুলো অবধি ঠিক আছে। এবার বির মানে কি? বির মানে ব্র্যাকেটের ফার্স্ট অপশানটা। এফ মিন্স মানে কি? ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড যে ক্লোজটা বা এন্ডিংটা, এটাকেই বোঝাচ্ছে। তাহলে বি আর এফ লাগবে ফার্স্ট ব্র্যাকেট বানাতে গেলে, বি আর এফ লাগবে ফার্স্ট ব্র্যাকেট বানাতে গেলে। তাহলে এরকম অপশান খোঁজো, বি আর এফ রয়েছে এ অবধি, আবার আরেকটা বি এফ রয়েছে এ অবধি। তাহলে দুটো ফার্স্ট ব্র্যাকেট আসবে, এরকম জায়গায় একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, 9-এর আগে একটা ব্র্যাকেট লাগবে, 10-এর পরে ক্লোজ হয়ে যাবে। তাহলে দুটো ফার্স্ট ব্র্যাকেট হবে, তার জন্য কটা বি লাগবে? দুটো বি লাগবে, দুটো এফ লাগবে। তাহলে আমরা এখান দিয়ে কোয়েশ্চেনটা সলিউশন করি। 700-র আগে একটা ফার্স্ট ব্র্যাকেট লাগিয়ে দিলাম। 700 কি বলেছে? এ মানে কি? যোগ, 700-র সাথে 110 জুড়ে দাও, 110 জুড়লাম। ও এখনও ব্র্যাকেট আসবে না, এটা মুছে ফেলো। তারপরে এস ফর কি? সাবস্ট্রাকশন। তাহলে সাবস্ট্রাকশন করতে হবে 90 থেকে 110 মাইনাস 90। তাহলে এখান দিয়ে আমার কত বেরোচ্ছে? 20 বেরোচ্ছে। তাহলে 720 অবধি গেছি, তারপরে ক্লোজ হয়ে গেল ব্র্যাকেটটা। 110 থেকে 90 মাইনাস করো, 20 বেরোচ্ছে। তাহলে 720 রইল প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড যে ফার্স্ট ব্র্যাকেটে আসবে 90, 90-এর পরে কি দিয়েছে? এফ, এফে ক্লোজ হয়ে গেল ডি, ডি ফর কি? ডি ফর ডিভিশন, ডি ফর ডিভিশন। তাহলে ডিভিশন যদি করি, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ হয়ে গেল কিসের জন্য? এফের জন্য। এবার ডি ফর ডিভিশন, আবার বি দিয়ে শুরু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশটা, আর লাস্ট এই জায়গায় এফ ফর এই ফার্স্ট ব্র্যাকেটের এই অংশ, বি ফর ফার্স্ট ব্র্যাকেটের। তাহলে বি এফে শেষ হচ্ছে, মাঝখানে ডি হলো ভাগ থেকে যাচ্ছে। একটু বুদ্ধির কোয়েশ্চেন এটা। তাহলে 9 থাকছে, 9-এর সাথে এম ফর মাল্টিপল 10, তাহলে 90 হয়ে গেল, 9 ইন্টু 10 90। তারপরে হলো এস ফর কি? সাবস্ট্রাকশান। তাহলে এস ফর সাবস্ট্রাকশান, 90 থেকে 10 মাইনাস গেলে 80 থাকছে, ব্র্যাকেট ক্লোজ, এফ ফর ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ অংশ, ফার্স্ট ব্র্যাকেটের বিগিনিং অংশ, বি ফর ফার্স্ট ব্র্যাকেটের বিগিনিং অংশ, এফ ফর বলে দিয়েছে ফার্স্ট ব্র্যাকেটের এন্ডিং অংশ বা ক্লোজ অংশ, ঠিক আছে? তাহলে 720 বেরোলো, আর 90 থেকে 10 মাইনাস করে ভাগ করো কত? তো 80, 1/80।
তাহলে 80 শূন্য শূন্য কাটলাম, 8 নং 72, তাহলে রাইট অ্যান্সার হবে কত? 9। একটু ভাবনা চিন্তার আছে, কারণ অনেকেই বুঝতে পারবে না বি ফর এটা আর এফ ফর এটা। সবাই ভাববে কি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যান্ড আর এফ মিন্স বলছে, কিন্তু নো। বি মিন্স মানে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম অংশ বলছে, এফ মিন্স বলছে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং অংশ। বি মিন্স এইটুকু ফার্স্ট ব্র্যাকেটের, আর অ্যান্ড এবং এফ মিন্স হলো ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং অংশ, এই অংশ। এফ ফর এটা আর বি ফর এটা। এইটা একটু তালগোল পাকিয়ে যেতে পারে, অনেকে বিভ্রান্ত হতে পারে, কিন্তু এটা কোনো বিভ্রান্তের কোশ্চেন নয়। একটু লজিক্যালিভাবে ভাবলে, চিন্তা ধারণা একটু যদি বুস্ট আপ করা যায়, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে আসা যাক, পি ইজ ইকুয়াল টু 0.3 ইন্টু 0.3, তাহলে এটা স্কোয়ার ফরম্যাটে দেখতে পাচ্ছি। তারপরে 0.03 ইন্টু 0.03, এটাও স্কোয়ার ফরম্যাটে আছে। মাইনাস 0.3 ইন্টু 2 করলে কত হয়? 0.6, তাহলে মাইনাস 2 ইন্টু 0.3 ইন্টু 0. তাহলে আমরা বুঝতে পারছি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা পি ইকুয়াল টু কী পাবো? ইকুয়াল টু কী পাচ্ছি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ কত আছে? 0.3 মাইনাস 0.03, এই 3 যেহেতু ডবল ডিজিট আছে, এর পরে একটা শূন্য নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 0.3 থেকে 0.03 বাদ দিলে কত থাকে? আর হোল স্কোয়ার বাদ দিলে 27.27 হোল স্কোয়ার করো। তো 27-এর স্কোয়ার আমার জানি যে 27 স্কোয়ার মানে কত? 27 স্কোয়ার মানে হলো তোমার 729 বেরোবে। তো আমার এসব করার দরকার নেই, 729 করার দরকার নেই, জাস্ট 0.27 রেখে দাও। এবার 0.27 ইন্টু 0.27, এটা বেরোলো কার মান? পি এর মান। তো পি বাই কিউ এর মান, আবার কিউ এর মান কত দেওয়া আছে? 0.54। তাহলে পয়েন্ট তুলে দিলাম, 27 দুগুণ 34, আর এই 27 রে যদি আমি হাফ করি তাহলে কত বেরোবে? পয়েন্ট তো আছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট, 2 1 2, 3 দুগুণ 6, হাতে আছে 1 মানে 10, 5 দুগুণ 10, তাহলে 0.315, 0.315, 2 নম্বর অপশানে আছে 0.315। এরপরে একটা দারুণ পাজেলে আসছি আমরা। এই পাজেলটা দেখো, রিজনিংয়ের যাদের এখনও কোডিং মানে আলফাবেটিক্যালি ফরওয়ার্ড বা রিভার্স অর্ডারে যদি নাম্বারিং না মুখস্থ থাকে, একটু টাইম টেকেন হবে। যাদের নাম্বারিং, যেমন এম দেখার সাথে সাথে মাথায় আসতে হবে 13 নম্বর পজিশনে আছে এম। এ দেখলে বুঝতে হবে যে আলফাবেটিক্যালিভাবে ফার্স্ট পজিশনে আছে। এইচ ফর 8 পজিশনে আছে, আর ফর 18 পজিশনে আছে, জে ফর 10 পজিশনে আছে, এন ফর 14, ইউ ফর 21 পজিশন নাম্বার। এই পজিশন নাম্বার যদি তোমার মেমোরিতে থাকে, তাহলে তোমার কোডিং ডিকোডিংয়ে খুব একটা টাইম লাগে না। তো আমরা দেখি এম থেকে ডাইরেক্ট জেডে যাচ্ছে, তাহলে এম থেকে জেডে যেতে হলে এম এর সাথে কত যোগ করতে হবে? যেহেতু এম এর ভ্যালু 13, 13-র সাথে যদি 14 যোগ করি তাহলে 27 হয়ে যাচ্ছে। তাহলে 13-র সাথে 13 যোগ করতে হবে, তাহলে 26 হবে। তাহলে এম এর সাথে এম যুক্ত করলে 26 হবে। তাহলে এম এর সাথে 13 যোগ হচ্ছে, এর সাথে 13 যোগ করলে কত হয়? 14 হয়। তো 14 কার ভ্যালু? এন এর ভ্যালু। তাহলে এখানে ফরম্যাটটা এইভাবে যাচ্ছে, ফরম্যাটটা সব কয়টা ডিজিটের সাথে 13 13 করে যোগ হয়েছে, 13 13 করে যোগ হয়েছে। মিলিয়ে দেখো এই নম্বরটা আছে। তাহলে এখানেও একই সেম প্রসিডিউরে যাব, আর এর সাথে 13 যোগ করে, আর এর সাথে 13 যোগ করলে 2 4, আর মানে কত? 18, 18 আর যদি 13 থেকে 8 নিয়ে নিই তাহলে 5 পড়ে থাকছে হাতে। কেন এটা করলাম? 18-র সাথে 8 জুড়লে 26 হয়ে যাচ্ছে, জেড হয়ে যাচ্ছে। জেডের পরে আর এই 8-এর সাথে আর 5 জুড়লে কত? 13 হয়ে যাচ্ছিলো। তো আমার ফরম্যাটটা কী আছে? 13 13 জুড়তে হবে। তো 8 5 13, আমি 8 নিয়ে নিলাম, 18-র সাথে 8 জুড়লাম, 26 হয়ে গেল, জেড হয়ে গেল, 5 পড়ে থাকছে। তা 5 কার ভ্যালু? ই এর ভ্যালু। তাহলে ফার্স্টে ই আসবে,
ফার্স্টে ই আসবে, এর সাথে এর ভ্যালু পজিশন 1, তাহলে এর সাথে 13 জুড়লে 14 হয়ে যাচ্ছে, তাহলে 14 কার পজিশন, এন এর পজিশন। তারপরে আয়ের সাথে 13 জোড়ো কত, 22 হচ্ছে, 22 কার পজিশন, ভি এর পজিশন। এন এর সাথে 13 যুক্ত করো, দেখো 27 হয়ে যাচ্ছে, 14 আর 13 27, তাহলে এ হবে এন ফর, কারণ 26 জেড আর 27 নম্বরে কে আসবে, আবার এ আসবে রিভার্সে। তো ইএনভিএ দুটো অপশানে দেখতে পাচ্ছি, বাকি অপশানগুলো ইএন নেই, এটা কাটা হয়ে গেল অপশান 3। অপশান 4এও দেখো ইএন ভি নেই, কাটা হয়ে গেল, দুটো অপশান পড়ে থাকছে, ইএনভিএ দুটো অপশানে আসছে। এর পরের পঞ্চম ডিজিটে যে ডিফারেন্স হচ্ছে 1 আর 2 এর মধ্যে, তো আমরা বের করব 5 নম্বর আলফাবেটিক্যালি। তাহলে কোন অবধি গেছি, 4 নম্বর অবধি, এন অবধি গেছি। তাহলে ডি এর ভ্যালু, ডি এর সাথে ডি এর পজিশন নাম্বার 4, তাহলে 13 জুড়তে হবে, 4 আর 13 জুড়লে কত, 17। 17 কার পজিশন ভাই, কিউ এর পজিশন। শুধু মেমোরিটা মনে রাখতে হবে, কিউ মানে 17, ডব্লিউ মানে 23, জেড মানে 26, ইউ মানে 21, টি মানে 20, পি মানে 16, এস মানে 19, এইচ মানে 8, এফ 6। এইভাবে যদি তোমার নাম্বারিং মনে থাকে, তোমার উইদিন এ সেকেন্ডের মধ্যে তোমার ওই লেখালেখি করা লাগবে না। আর টিসিএস কিন্তু সমস্ত কিছু চেক করে, সুতরাং তোমরা নাম্বারিং মুখস্থ করো, তোমরা স্কোয়ার কিউব মুখস্থ করো, তোমরা যত বেশি নিজেকে ইউনিক বানাতে পারবে তবেই তুমি সরকারি চাকরিটা পেয়ে যাবে। নিজেকে ইউনিক বানাতে হবে। 1,26,00,000 ফর্ম ফিল আপ হয়েছে, সেখান থেকে ফিল্টার করে 7 লাখ ডাকবে, সেখান থেকে সিবিটি 2 এর ক্লিয়ার করে আবার সাইকো, টাইপিং টেস্ট এখানে ডেকে নেবে লামসাম 1:3 অনুপাতে। তারপরে চাকরি দেওয়ার সময় 35,000 জনকে অল ইন্ডিয়া 1,26,00,000-এর মধ্যে দেওয়া হবে। তাহলে ভাবো কতটা ইউনিক হতে হবে, নিজেদেরকে কতটা টাইম মেনটেন করতে হবে। আর সিবিটি মানে কি, কম্পিউটারে বসে টেস্ট দিতে হয়। সুতরাং যত নিজেকে অন্যের থেকে ইউনিক বানাতে পারবে, চাকরিটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে আমরা বুঝেছি। তো রাইট নাও সি এগেইনস্ট দ্য নেক্সট কোয়েশ্চেন। তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে, হুইচ অফ দ্য অ্যাবার্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটিস ফর দ্য সিটিজেনশিপ ওয়্যার, ওকে। তো সিটিজেনশিপ ওয়্যার আমরা কত নম্বর পেজে ছিলাম, জাস্ট চাপ পড়ে গেল, তো একটু ওয়েট করো, আমি পেয়েছি সেটা কি। কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছি, বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবার্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য সিটিজেন। তো সিটিজেনদের জন্যে বা ভারতের একজন নাগরিক হিসাবে যেটা আমার প্রথম জানা দরকার, সেটা হলো আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া, ওই দ্য রেসপেক্ট দ্য 5। প্রথমে কিন্তু 5টা ছিল না, দুটো বাদ ছিল, সোশ্যাল আর হলো এই তোমার সামাজিক তন্ত্র, আর হলো বাদ ছিল হলো সেকুলার মানে ধর্ম নিরপেক্ষতা। এই দুটো কিন্তু অ্যাবার্টমেন্টের সাথে জুড়েনি। 42তম অ্যাবার্টমেন্টে 1976 সালে যখন ডিউটি এসছিল, ডিউটি প্রথমে 10টা ছিল, বর্তমান রয়েছে 11টা। এডুকেশন জুড়ে গেছে 86তম অ্যাবার্টমেন্ট 2002 সালে, 86তম অ্যাবার্টমেন্টের মাধ্যম দিয়ে 21-এর এতে কানেক্টেড হয়ে গেছে। তো এগুলো আমরা পরে আসবো। এখানে যে কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনটা ডিসকাস করব, যে ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন অ্যাডেড করা হয়েছিল, যে ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন নাম্বার 2-তে রয়েছে, পার্ট নাম্বার 2-তে, যে সিটিজেনশিপ। তুমি একজন ভারতের নাগরিক, কি কি জিনিস থাকলে তুমি ভারতের নাগরিক হতে পারো। জন্মগত অধিকার, বাবা মায়ের যে কোনো একজন এই জায়গায় জন্মগ্রহণ করলে তুমি নাগরিক। তুমি ইন্ডিয়াতে আছো, তোমার অন্য দেশের সিটিজেন হলে হবে না। এই যে প্রসিডিউরগুলো রয়েছে, এই যে 7-8টা নিয়ম রয়েছে, কত আর্টিকেল নাম্বার 5 থেকে 11 অবধি যে কয়টা প্রসিডিউর রয়েছে পার্ট 2-তে সিটিজেন হওয়ার বা ভারতের নাগরিক হওয়ার, সেটা আমরা পেয়েছি সাউথ আফ্রিকা থেকে। বাবা সাহেব বিভিন্ন দেশ থেকে কালেক্ট করেছে, বিভিন্ন ল মেকিংস বা ল মিনিস্টার ছিলেন তিনি, এবং তিনি ভারতের একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ছিলেন বাবা সাহেব, এবং ল মিনিস্টার ভারতবর্ষের প্রথম। তো বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, এবং তিনি আমাদের SC ST সমস্ত কাজদেরকে তিনি
সংরক্ষণ বা রিজার্ভেশন পদ্ধতিতে তিনি এগিয়েছিলেন। কারণ কি, যারা কাস্টে ছিল তারা অনেক পিছিয়ে ছিল, তার জন্যে তাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে অনেকভাবে অপমানিত করা হতো বিভিন্ন বিষয়। এই সমস্ত বিষয় আমি যাব না তর্ক বিতর্কে, চলো কোশ্চেন পেপারে যাই। তাহলে 42তম অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে সিটিজেনশিপের অ্যাড করা হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটিস, তো এটা মনে রাখতে হবে। তারপরে হুইচ ন্যাশনাল হ্যাজ হোস্ট দ্য কমনওয়েলথ গেমস 5 টাইমস। তো আমরা জানি লাস্ট যেটা কমনওয়েলথ গেমস হয়েছিল 2018 সালে, কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে, গোল্ড কোস্ট কুইন্সল্যান্ডে। বর্তমান হবে বার্মিংহামে হবে 2022 সালে। আমাদের এশিয়ান গেম জাপানের টোকিওতে হয়ে গেল কয়েকদিন আগে, যে অলিম্পিক, এই অলিম্পিক পরবর্তীতে হবে ফ্রান্সের প্যারিসে হবে। এগুলো খুব ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার। তো হুইচ ন্যাশনাল হ্যাজ হোস্ট দ্য কমনওয়েলথ গেমস 5 টাইমস? সর্বাধিকবার কোন দেশে সবথেকে বেশিবার আয়োজন করেছিল কমনওয়েলথ গেম? রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। The Indradhanush frameworks of India government initiative for the revamping of the public sector bank. Revamping of the public sector bank is the right answer. ইন্দ্রধনুষ ফ্রেমওয়ার্ক বা যে স্কিমটা লঞ্চ হয়েছিল সেটা পাবলিক সেক্টর ব্যাংকের সাথে। পাবলিক সেক্টর ব্যাংকের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক হলো এসবিআই। রিজার্ভ ব্যাংক কিন্তু সবসময় মনিটরিং করে সমস্ত ব্যাংকগুলোকে, ল মেকিংস, কোনটায় কি রেট হবে, ইন্টারেস্ট রেট হবে, কোনো ফাইন হলো যে এই ব্যাংক এই ফাঁকি দিয়েছে তার জন্য ফাইন, এই সমস্ত মনিটারি পলিসি বা রেগুলেটেড পলিসিগুলো আমাদের আরবিআই করেন। সুতরাং যে ব্যাংকের লোন বা ব্যাংকের যে ডিপোজিট, এই সমস্ত কাজগুলো যে ব্যাংকগুলোতে হয় সেটা পাবলিক সেক্টর ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্ট। এসবিআই সবথেকে বড়, সেকেন্ড পজিশনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, থার্ড পজিশনে রয়েছে ব্যাংক অফ বরোদা। সেকেন্ড পজিশনে ছিল 2019 সালে, যখন দেনা আর বিজয়া ব্যাংকের সাথে মার্জ করেছিল তখন সেকেন্ড পজিশনে ছিল। 2020 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউবিআইয়ের সাথে মার্জ করে ওরিয়েন্টেড ব্যাংকের সাথে। 2020 থেকে বর্তমান অবধি সেকেন্ড র্যাঙ্কে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর যদি বলা যায় যেগুলো বেসরকারি ব্যাংক, সেইগুলোর মধ্যে ফার্স্টে রয়েছে এইচডিএফসি ব্যাংক, সেকেন্ডে রয়েছে আইসিআইসিআই ব্যাংক, থার্ড পজিশনে অ্যাক্সিস ব্যাংক। তো এগুলো নিয়ে ব্যাংকিংয়ের একটা ইকোনমিক্সের আমি চ্যাপ্টার নিয়ে নেব পরবর্তী সেশনে। পরে যাওয়া যায় নেক্সট সেশন। পরের কোয়েশ্চেনটা তোমরা দেখো, যে এখানে বলছে যে দেখো খুব গুরুত্বপূর্ণ, আরআরবি এনটিপিসিতেও কিন্তু ভালোই ইকোনমিক্স থেকে দিচ্ছে, সমস্ত কিছু থেকে দিচ্ছে, জিকে, স্ট্যাটিক দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে। তারপরে দেখো ম্যাথগুলো কত কিছু সহজও থাকছে, কিছু ডিফিকাল্ট লেভেলেরও থাকছে। তো একটা মিক্সারাইট কোয়েশ্চেন পেপার হচ্ছে। তো এই হ্যাফহ্যাজার্ডের মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে হবে। এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্কস 12 days, বলছে এ একটা কাজ যদি 12 দিনে করতে পারে, আর বি হলো এর তুলনায় এফিসিয়েন্সি মানে কি আমার কার্যক্ষমতা, আমি কতটা পাওয়ার আছে আমার মধ্যে। দেখা যাচ্ছে বি যে কাজ 15 দিনে করতে পারবে, এ সেই কাজ 12 দিনে করতে পারবে। তাহলে একটা জিনিস ভাবো, বি 20% লেস এফিসিয়েন্সি দ্যান এর থেকে বি এর পাওয়ার খুবই কম। কত কম? 20%। মানে এর পাওয়ার যদি 100% হয়, বি এর পাওয়ার হলো 80%, তাহলে বির বেশি দিন লাগবে। যার কাজ করার ক্ষমতা বেশি মানে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে, এফিসিয়েন্সি যার যত বেশি হয়। রাইট নাও দ্য কনসেপ্ট ইজ এফিসিয়েন্সি ইকুয়াল টু W/T। একক সময়ে যে কার্য সম্পন্ন করা হয় তাকে এফিসিয়েন্সি বলে। এফিসিয়েন্সি মানে কি? ক্ষমতা। যেমন পাওয়ার ইজ ইকুয়াল টু মানে কি? পাওয়ার ইজ ইকুয়াল টু একক সময় যে পরিমাণ কার্য করা হয় তাকে ক্ষমতা বলে। তো ইও লিখতে পারো, পাওয়ারও লিখতে পারো। ডব্লিউ আমরা কীভাবে পাবো, ওয়ার্ক কীভাবে পাবো? এলসিএম, কোনো একটা দিন বা সময় দেওয়া আছে, অনেকগুলো দিন সময় দেওয়া আছে, তার এলসিএম বের করলে আমরা কি পেয়ে যাব? সমস্ত টোটাল ওয়ার্ক পেয়ে যাব। টাইম তো দেওয়া আছে, ডে বা আওয়ার বা মিনিট, যাই দেওয়া থাকে টাইম দেওয়া থাকবে। তাহলে এফিসিয়েন্সির সাথে টাইম কীভাবে রিলেটেড?
ব্যস্ত আনুপাতিক, যার এফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগবে, তাহলে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। যার এফিসিয়েন্সি কম তার টাইম বেশি লাগবে, যার এফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগবে। সুতরাং টাইম বেশি লাগছে কার, এফিসিয়েন্সি কম যার, টাইম কম লাগছে কার, যার এফিসিয়েন্সি বেশি, তাহলে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। তাহলে চলো এখানে আমরা দেখেই অ্যান্সারটা করে দিতে পারি, বাট বোঝানোর জন্য আমি এটা করছি যে 20% লেস অফ দ্য এফিসিয়েন্সি অফ এ যদিও হয় 100%, তার দরকার নেই। 20% মানে কত, 1/5 ফ্র্যাকশন ভ্যালু বা রেশিও কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে এ যদিও হয় 5 আর কতটা কম আছে বি, এক অংশ কম আছে বা 1 ইউনিট কম আছে, তাহলে নিশ্চয়ই বি হবে 4 কম কাজ করতে পারবে। 5-এর মধ্যে এ 5 অংশই কার্যক্ষমতা রয়েছে, আর বি এর যেহেতু 1 অংশ কার্যক্ষমতা কম রয়েছে এর তুলনায়, তাহলে এফিসিয়েন্সির রেশিও কি দাঁড়ালো, 5:4 এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি। এ 5 কার্যক্ষমতা, এ গেল এফিসিয়েন্সি। এবার যদি টাইমে আসি তাহলে কি হবে, এফিসিয়েন্সি এর বেশি, তাহলে নিশ্চয়ই বি এর হলো টাইম সময় বেশি লাগবে, এর কম লাগবে, তাহলে ওটা উল্টে যাবে, রেশিওটা উল্টে যায়। টাইমের ক্ষেত্রে যা থাকবে ই এর ক্ষেত্রে সেটা আবার উল্টে যাবে। তাহলে এখানে আমার দেওয়া আছে কি, এ দেওয়া আছে এ 12 দিন করতে পারে, তাহলে এ যদি 4 হয় এর টাইম, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 12 হবে, 3 গুণ করলে। বি এর সাথে আমি সেম রেশিওর ক্ষেত্রে বোথ সাইডে সেম মাল্টিপল করতে হবে, তাহলে 3 যদি এখানে মাল্টিপল করি তাহলে 5-এর সাথে 3 মাল্টিপল করলে কত হবে, তাহলে 15। তাহলে 15 ডেজ ইজ আ রাইট অ্যান্সার, 15 ডেজ ইজ আ রাইট অ্যান্সার। কোনো কোশ্চেনই কঠিন থাকে না, আমরা ভাবনা চিন্তাটা জটিল করে বসি তাড়াহুড়োর কারণে, ভাবি যে তাড়াতাড়ি যেতে হয়। বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে, তারপরে যে শর্টকাট টার্মগুলো ইউজ করতে হবে, রাইট। তাহলে তারপরে আমরা যাব পরের কোশ্চেনটা। দেখো একটা খুবই ইজি কোশ্চেন দেওয়া আছে, বলা আছে একটা স্কুলে বয়েজ আর গার্লসের এভারেজ দেওয়া আছে 16.8 ইয়ার্স, আবার বয়েজের এভারেজটা দেওয়া আছে 15.4 ইয়ার্স, আর গার্লসের এভারেজ দেওয়া আছে 18.2 ইয়ার্স। তাহলে বয়েজ টু গার্লস অবধি আমার রেশিও বের করতে হয়। তো মিক্সার অ্যালিগেশনের একটা কোশ্চেন, খুবই সহজ। তো চলো আমরা করি মিক্সার অ্যালিগেশনের। তাহলে বয়েজ থেকে গার্লসের রেশিও বের করতে হয়, তাহলে বয়েজটাকে আগে রাখলাম, গার্লসটাকে পরে রাখলাম। ফার্স্টে কি আছে, বয়েজের এভারেজটা খোঁজো 15.4 ইয়ার্স, গার্লসের এভারেজটা খোঁজো, ক্লাসের মধ্যে গার্লস কত এজের আছে, গার্লস আছে গার্লস 18.2 এভারেজ এজ, আর ওভারঅল এভারেজ কত দেওয়া আছে, ওভারঅল এভারেজ দেওয়া আছে 16.8 ইয়ার্স এজেস। তাহলে মেয়েদের বয়সটা একটু বেশি দেওয়া আছে কলেজে, আর ছেলেদের এজটা একটু কম দেওয়া আছে, কম এজের বেশি ছেলে আছে। তাহলে দেখো 15.4 এর থেকে 16.8 ডিফারেন্স করলে কত বেরোয়, তো 15.4-এর সাথে যদি আমরা 1.4 জুড়ে দিই তাহলে 16.8, তাহলে ডিফারেন্স 1.4 বেরোচ্ছে। আবার দেখো কম্পেয়ার করো 16.8-এর সাথে 18.2 এর কত ডিফারেন্স হচ্ছে, নিশ্চয়ই 1.4, করে দেখো। 8 আর 4 12, হাতে আছে 1, 17 আর 1, তাহলে 1.4 ডিফারেন্স বেরোচ্ছে। তাহলে 18.2 থেকে 16.8-এর ডিফারেন্স 1.4, 15.4 আর 16.8-এর মধ্যে ডিফারেন্স 1.4, তাহলে 1.4:1.4 রেশিওর ক্ষেত্রে সেম ভ্যালু থাকলে কি হয়, কাটাকাটি হয়, কাটাকাটি হলো, তাহলে 1:1 রাইট অ্যান্সার। তাহলে অপশান দেখো 1:1, রাইট অ্যান্সার হবে 1:1। এরপরে আমরা যাব দ্য ডিজিজ রিলেটেড উইথ দ্য অ্যাপেলস ইজ নোন অ্যাজ, বলছে অ্যাপেলের যে ডিজিজ হয় বা যে রোগটা হয় সেটা কি নামে পরিচিত। তো আপেলের একটা ফল, আপেল একটা ফল, তো এই আপেলের কি ডিজিজ হয়, কি রোগ হয়, সেই কোয়েশ্চেন দেখো আরআরবি এনটিপিসিতে এসছে। কত ডিপলি, কত আনকমন কোয়েশ্চেনও থাকে, তো যখন দেখবে এই ধরনের কোয়েশ্চেন আসছে সাথে সাথে স্কিপ করে দেবে, যেটা কনফার্ম 100% শিওর অ্যাকুরেসি সেটাই করবে। এই
যদি জানা থাকে হ্যাঁ অ্যাপেলের ডিজিজটা এই হয় তবেই অ্যান্সার করবে, তা না হলে পালিয়ে যাবে, ওই গেস করে মারতে যাবে না। তাহলে অ্যাপেলের কি হবে ডিজিজ, তাহলে ফায়ার ব্লাইট রাইট অ্যান্সার। আপেলের যে রোগটা সেই রোগটার নাম বলা হয় থাকে ফায়ার ব্লাইট ইজ দ্য রাইট অ্যান্সার। পরে একটা দেখো সিম্পল কোয়েশ্চেন, এখানে পাইপ চ্যাট দেওয়া আছে ABCD, এরা এ গ্রেড পেয়েছে 10% স্টুডেন্ট, বি গ্রেড পেয়েছে 20% স্টুডেন্ট, সি গ্রেড পেয়েছে 30% স্টুডেন্ট, ডি গ্রেড পেয়েছে 40% স্টুডেন্ট। তাহলে আমার গ্রেড দেখো 4 রকমের গ্রেড দিয়েছে, লাস্ট গ্রেড হলো ডি, তারপরে ফেল করবে, ফেল মানে এফ। তাহলে ABCD অবধি আমাদের গ্রেড যায়। এ মানে ফার্স্ট ক্লাস একদম, বি মানে সেকেন্ড ক্লাস, সি মানে থার্ড ডিভিশন, আর ডি মানে পাস, আর এফ মানে ফেল। তাহলে ABCD অবধি গেছে। তাহলে এ গ্রেড পেয়েছে মাত্র 10%। আমার বের করতে বলেছে কি, যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হু স্কোর দ্য গ্রেড এ অ্যান্ড গ্রেড বি, গ্রেড এ আর গ্রেড বি কতগুলো স্টুডেন্টরা পেয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, টোটাল স্টুডেন্ট 360 দেওয়া আছে। আমি যদি আলাদা করে বের করতে যাই যে 10% মানে 1/10, সে জায়গায় আমি পাচ্ছি 36 জন পাচ্ছে। আবার যদি আমি করি 20%, 360-এর 20% করো, তো 20% মানে কি 1/5, তো 1-এর 20% পেয়েছে, তাহলে 20/100, তার মানে 1/5। তাহলে 1/5 এর গুণ করো, তাহলে 5 × 7 = 35, 5 × 2 = 10, 5 × 7 = 35, 5 × 2 = 10। তাহলে 72 আর 36 জুড়ে দাও কত হয়, 72 আর 36 জোড়ো কত হচ্ছে, 108 হচ্ছে রাইট অ্যান্সার। 72 আর 36 জুড়লে কত হচ্ছে, 108 জন পেয়েছে গ্রেড এ আর গ্রেড বি। 108 জন পেয়েছে 360 জনের মধ্যে, 10% পেয়েছে গ্রেড এ মানে 36 জন, আর 20% 360-এর করলে কত হচ্ছে 72%। তাহলে 72 আর 36 জুড়ে দিলে 108। এইবার তুমি এক টানে করতে পারো, কারণ কি 360 দিয়ে সব জায়গায় কমন পড়ছে। তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারি, 10 আর 20 জুড়ে দাও, 30%/100 ইন্টু 360। জাস্ট বোঝানোর জন্য আগের ওই ফর্মুলাটা করলাম, নাহলে করতাম না। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 3 দিয়ে 36-এর গুণ করো, দেখো 318, 3 × 9 = 10, তাহলে 108। এইভাবে করলে তাড়াতাড়ি হবে অ্যান্সারটা। আর যে ব্রেক রুলস মানে ভেঙে ভেঙে করলাম, সেটা করলেও হবে। যার যেটাই টাইম স্লট আমি সব রকম ওয়েতে করিয়ে দেবো। এরপরে বলছে দেখো একটা দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট এসছে, সার্কুলার, ফেসিং সার্কুলার। সে নর্থ ফেসিং হতে পারে, বা সেন্টার ফেসিং হতে পারে, বা আউট ফেসিং হতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। 6 জন বসে আছে সার্কুলার টেবিলে। তো এইটা একটা টেবিল বানালাম, এই জায়গায় একটা বলেছে কি, যে মোহন ইজ সিটিং অপোজিট অফ রোহিত। মোহনকে এখন আনবো না, পরের কোশ্চেনে যায়। রোহিত হু সিটিং বিটুইন রাম আর মোহিত। তাহলে রাম আর মোহিতের মাঝখানে কে বসেছে, রাম এখানে, মোহিত এখানে। রাম আর মোহিতের মাঝখানে কে বসছে, মোহিত, ঠিক আছে, মোহিত। রাম আর মোহিতের মাঝখানে কে বসেছে, রোহিত। আবার রোহিত কার অপোজিটে রয়েছে, রোহিত কার অপোজিটে রয়েছে, রোহিত রয়েছে মোহনের অপোজিটে রয়েছে রোহিত, মোহন। বাকি থাকছে 2 জন। 4 জনের ডিজিট আমি বসিয়ে দিয়েছি, 4 জন সার্কুলারে বসে গেছে, আর 2 জন বাকি থাকছে। তাহলে আর কে বাকি থাকছে, তাহলে মোহিত ইজ সিটিং অপোজিট অফ সায়ন। তাহলে মোহিত, দেখো এই জায়গায় মোহিত আর রামের মাঝখানে রোহিত বসছিল, তো মোহিত যদি এটা হয়, এর অপোজিটে বলছে সায়ন, তাহলে এর অপোজিটে সায়ন। আর একটা নাম্বার পড়ে থাকছে, তো একজনের নাম রোহন। তো রোহন এই যে খালি সিটে বসে যাবে, রোহন এই জায়গায় বসে গেল। তাহলে রোহিতের অপোজিটে মোহন, রোহিত আর মোহিতের অপোজিটে সায়ন। তাহলে রামের অপোজিটে কে রয়েছে, রোহন।
তাহলে রামের অপোজিটে রয়েছে রোহন, কি বের করতে বলেছে রোহনের অপোজিটকে, তো রামের অপোজিট রোহন, রোহনের অপোজিট রাম, রাইট অ্যান্সার হয়ে যাবে রাম। ভেরি সিম্পল কোয়েশ্চেন বাট আক্স দ্য টাইম টেকেন, বা টাইম টেকেন হয় এই রিজনিং কোয়েশ্চেনগুলো, একটু 1 মার্কস থাকে কিন্তু অনেকটা এই তোমার পাজেল টাইপের। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কোনটা স্কেলার রাশি? তো স্কেলার রাশি আমরা জানি, কি জানি, যদি দুটো রাশি এ বি হয় তাহলে এ ডট বি কস থিটা আসে স্কেলারের ক্ষেত্রে, ডট প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে আসে ক্রস প্রোডাক্ট এ বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, এগুলো হবে আস্তে আস্তে, আমরা কোয়েশ্চেন পেপারে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি দেখো ইন্ডিয়ান রেলের কোয়েশ্চেন পেপার দেখো, সায়েন্স থেকে ডাইরেক্ট ফিজিক্সে ঢুকে গেছে। তো স্কেলার কোয়ান্টিটি কোনটি? ভেক্টরের মান দিক দুটোই আছে, মোমেন্টাম মানে কি ভরবেগ, এম ইন্টু ভি, ভি যদি আছে এম যদি থাকতো তাহলে কোনো দিক থাকতো না, যেহেতু এম ইন্টু ভি, ভি মানে কি ডাইরেকশান আছে মানও আছে, তাহলে মোমেন্টামও কাটা যাবে, এটাও হবে না স্কেলার। ফোর্স, ফোর্স মানে কি এম জি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ত্বরণের মন্দনও হয় আবার ত্বরণিত হয়, তাহলে ডাইরেকশান আছে, তাহলে ফোর্সও কাটা যাবে। পড়ে থাকছে কে? মার্স, মার্সের শুধু মান আছে দিক নেই, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে মার্স ইজ আ স্কেলার রাশি। আরও কিছু বলে দিই, ক্ষমতা, শক্তি, এগুলোর দিক নেই, ডাইরেকশান নেই। আয়তক্ষেত্র, আয়তন, ঘনত্ব, ঠিক আছে, এগুলোর মান আছে কিন্তু ডাইরেকশান নেই, আর যার ডাইরেকশান নেই সেটা স্কেলার রাশি, যার ডাইরেকশান আছে তার তো মান অবশ্যই থাকবে। পৃথিবীতে যে কোনো বস্তু একটা বল, কি করে অভিকর্ষজ ত্বরণ যে কোনো বস্তুর উপর ক্রিয়েট হচ্ছে, এই জন্যে প্রত্যেকটা বস্তু একটা ওয়েট। দ্য মপলা রিভলিউশন, আগের দিন বলেছিলাম যে মপলা রিভলিউশন 1921-1922 অবধি চলে, যে সময় মহাত্মা গান্ধীর নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগের আন্দোলন স্টিল করে দেওয়া হয়েছিল তোমার কোথায়, যেটা আমাদের উত্তরপ্রদেশে চৌরাচৌরির ঘটনায় 23 জন পুলিশকে হত্যা করা হয়েছিল, তার জন্যে নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দেওয়া, মহাত্মা গান্ধী ডিসিশন নিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। এই সময় বাল গঙ্গাধর তিলকও মারা যান নন কোঅপারেশন মুভমেন্টের সময়, অনেক সময় কোয়েশ্চেনে আসে। তো এনটিভিসির কোয়েশ্চেন দেখো, যেটা 2020-র 28শে ডিসেম্বরে যে পেপারটা হয়েছিল, দেখো মপলা বিপ্লব এসে গেছে, মানে আদিবাসী আন্দোলনগুলো আমার পড়তে হয়, সাঁওতাল বিদ্রোহ, মপলা বিদ্রোহ, সিবিটি 2-তে সেম কোয়েশ্চেন পাবে। তো 132টা শিফটের কোয়েশ্চেন পেপার যে সলিউশন করে যাবে সে 100% সিলেকশন নেবে। তো দ্য মপলা রিভলিউশন 1921 থেকে 1922 অবধি চলেছিল। তো 1922 আমরা রিলেটেড করে বলেছিলাম যে মপলা রিভলিউশনটা অনেকটা কানেক্টেড হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে চৌরাচৌরির ঘটনা, যেখানে স্টিল করে দিয়েছিল 1922 সালে। তো এটা মনে রাখার একটা ট্রিক্স। গোল গম্বুজ, গোল গম্বুজ যখনই আসবে চোখ বন্ধ করে ভাবতে হবে ব্যাঙ্গালোর, আইটি সিটি বা আইটি সিলিকন ভ্যালি এরকম। তো গোল গম্বুজ মানে কি? কর্ণাটক, রাইট অ্যান্সার কর্ণাটক। আবার ব্যাঙ্গালোর অপশানে থাকতে পারে, আবার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিতে পারে। তো কোয়েশ্চেন যখন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে তখন একটু ডেপথ নলেজটা নিতে হবে। তাহলে কোন জায়গায় গোল গম্বুজটা ইন ডিটেলস জানো, ডিস্ট্রিক্টের নাম জানো, স্টেটের নাম জানো, আবার স্টেট কর্ণাটকের আবার সিটি ক্যাপিটালের নাম জানো, সেখানেও ফেলে দিতে পারে। তো জানলে পুরোটাই জানতে হবে। দ্য হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ানলি মিউজিক, মিউজিক আমরা জানি অস্কার, অস্কার কি মিউজিকে দেওয়া হয়? না, লস অ্যাঞ্জেলসে অস্কার দেওয়া হয় তোমার কাদের দেওয়া হয়? যারা ফিল্ম হিরো হিরোইন, ভালো মুভি, বেস্ট অফ দ্য ফিল্ম, এইগুলো অস্কার দেওয়া হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ক্যানিস একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়। ট্যাগর কবিতা সাহিত্য এতে দেওয়া হয়। আর গ্র্যামি অ্যাওয়ার্ড এটা লস অ্যাঞ্জেলসে মিউজিকের উপর দেওয়া হয়। আমাদের পণ্ডিত রবিশঙ্কর, উনি সিতার বাদক ছিলেন, সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগ টাইমে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমাদের ভারতবর্ষ থেকে ম্যাক্সিমাম গ্র্যামি অ্যাওয়ার্ড সংগ্রহ করেন পণ্ডিত রবিশঙ্কর। তো এইটাও বলেছিলাম যে সঙ্গীত বাদক ডিপার্টমেন্টে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
তো জানতে হবে সমস্ত কোয়েশ্চেন সেটগুলো। তো চলো পরের কোয়েশ্চেন কি দিয়েছিল সেকেন্ড শিফটে, হু রিসিভ দ্য নোবেল প্রাইজ ফ্রম দ্য ইকোনমিক সায়েন্স ইন 2020। দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে 2020 সালের, পরীক্ষা হয়েছিল 20-তে এবং 20-র কোয়েশ্চেন। তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ারও দিচ্ছে, পুরানো কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে। তাহলে কোথার দিয়ে দিচ্ছেন? ইকোনমিক্সের নোবেল প্রাইজ, আগেরটা দিল কি সাহিত্য একাডেমি। তো এগুলো পড়তে হবে। নোবেল প্রাইজ, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডগুলো খুব চুষে চুষে জুসের মতন খেয়ে নিতে হবে, যাতে পরীক্ষার হলে যে যেন জুসটা আর যেন ড্রাই না হয়ে যায়, জুসি থাকতে হবে। তাহলে নোবেল প্রাইজ ইকোনমিক্সে খুব আসে। আগেরটা 2019-এরটা আমাদের কলকাতার ডিলেট সম্মান পেয়েছিল আমেরিকা থেকে অভিনায়ক বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 19 সালে। তাহলে 20 সাল এসছে, তাহলে 19টাও জেনে রাখতে হবে, তার আগেরটাও জানতে হবে ইকোনমিক্সের। তাহলে এটাও আসতে পারে ভারতবর্ষের প্রথম ইকোনমিক্সে কে পেয়েছিল, কোন সালে পেয়েছিল, সেটাও অমর্ত্য সেন 1998 সাল। সব জানতে হবে, সব জানতে হরিদাস পাল না হলে কিন্তু এক্সাম হলে যে হেসাদে পড়তে হবে। তাহলে নোবেল প্রাইজ অফ দ্য ইকোনমিক্স সায়েন্স ইন 2020, তাহলে রবার্ট বি উইলিয়ামসন 2020। আর 2021-এর ডেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, যারা নোবেল পেয়েছে ওটাও দেখে নেবে, যেহেতু CBT-2 মেবি জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে RRB NTPC। তাহলে রবার্ট বি উইলিয়ামসন নোবেল প্রাইজ ইকোনমিক্স সায়েন্স ইন 2020। তাহলে 2020 সালে নোবেল প্রাইজ ইকোনমিক্সে পেয়েছে আমাদের রবার্ট বি উইলিয়ামসন। আর 2019-এ আমাদের কলকাতার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি পেয়েছে। এরপরে একটা দেখো, একটা অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন এসেছিল সেকেন্ড শিফটে। তো √2 + √x = √3, কিছুই না, √2টাকে আমি এই সাইডে নিয়ে আসবো, √x = √3 - √2, সেটা করলাম। এবার এক্স রুট আছে, তাহলে ওই সাইডে নিয়ে যাবো, স্কোয়ার করে নিলাম। তাহলে a² - b হোল স্কোয়ারের সূত্রে ফেলো, তাহলে 3a² + 2a² ওই √2a² মানে 5 হয়ে গেল। আর -2 × √3 × √2 করলে কত হয়? √3 × √2 করলে √6 হয়। তাহলে 5 - 2√6 অপশানে আছে, 5 - 2√6। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখো, কি সুন্দর কোয়েশ্চেন দিয়েছিল, একটা বার গ্রাফ থেকে এসেছিল। তার আগে একটা কি করলাম, ট্যাবুলার। তো বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসছে এনটিপিসিতে, তোমরা দেখতে পাচ্ছ, শুধু একটু ঘাবড়ে দেওয়ার জন্য। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এসছে। তো এগুলো একটু টাইম টেকিং, 90 মিনিট টাইম দেয়, যথেষ্ট টাইম। তো চলো, তো রেভিনিউ আর্ন ফ্রম 2001 সালে 6,300 কোটি টাকা হয়েছে। এই পাইপ চার্টটা দেওয়ার আগে দেখো এখানে ডেটাগুলো দেওয়া আছে। ব্যাঙ্কিংয়ে কিন্তু এর থেকে টাফ থাকে, ক্যাশলেট টাইপের থাকে। এটা কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন, মানে এখান থেকে সলিউশন হয়ে যাবে। তাহলে 2001 6,300 কোটি টাকা 2001 সালে দিয়েছে, 2010 সালে দিয়েছে 8,100 কোটি টাকা তার ইনকাম হয়েছে রেভিনিউ। আর আর্ন 2015 সালে 10,800 কোটি টাকা। এখানে বলেছে 2001 থেকে 2010-এ যেতে যে টাকাটা ইনকাম ইনক্রিজ হয়েছে তার রেশিও বের করতে বলেছে 2010 থেকে 15 অবধি আর 2001 থেকে 10 অবধি। তাহলে 2001 থেকে 2010-এ রেভিনিউ কত হয়েছে? তাহলে 2001-এ ছিল 6,300 কোটি টাকা, সেখানে 2010-এ 8,100 কোটি টাকা। তাহলে 6,300-র সাথে কত জুড়লে 8,100 হবে? ডিফারেন্স করো। তাহলে 0,0,8, ঠিক আছে। তাহলে 6,008 যদি জুড়ে দিই 7, 1,800 বেরোলো। প্রথম ডিফারেন্স বেরোলো 1,800। এরপরে 2001 থেকে 2010-এ ইনক্রিজ হয়েছে। আবার 2010 থেকে 2015 কত ইনক্রিজ হয়েছে? 2010 আর 15-র মধ্যে ডিফারেন্স কত? 15 সালে 10,800 কোটি টাকা। সেখানে যদি ডিফারেন্স করি আমরা, এখানে 7 বেরোচ্ছে, 2 বেরোচ্ছে, তাহলে 2,700 ইনক্রিজ হয়েছে, 2,700 কোটি টাকা ইনক্রিজ হয়েছে। দুটো রেশিও বের করতে বলেছে, 0 কাটলাম, 18, 9 দুগুণ 18, 3 নং 27। তাহলে 2:3 বেরিয়েছে তাদের অনুপাত, ইনক্রিজের অনুপাত। জাস্ট একটু কোয়েশ্চেন পেপারটা বড়, বার গ্রাফটা একটু বড় লাগছে, কোয়েশ্চেনটা হালুয়া,
বুঝে গেলে কোয়েশ্চেন হালুয়া, না বুঝলে মনে হবে আরে বড় কোয়েশ্চেন, এটা পরে করব, করে স্কিপ করতে যে পরে আর দেখা হয় না। কোয়েশ্চেনের ভিতর যত ভাববে কোয়েশ্চেন পেপার বড় হবে, এক্সপ্লেন করা থাকবে, তোমার অঙ্কটা তত সহজ করে দেবে। আর যত কম বলা থাকে তত তোমার কোয়েশ্চেন পেপারটা হার্ড হয়ে যায়। সুতরাং বড় কোয়েশ্চেন দেখলে আগে করবে। তাহলে 2:3 বেরিয়েছে অপশান। তাহলে 2:3 ইজ দ্য রাইট আনসার। 2:3 হলো রাইট আনসার। তারপরে হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ এ লেজিসলেটিভ কাউন্সিল, কোন রাজ্য প্রথম ভাষার ভিত্তিতে বা লেজিসলেটিভ কাউন্সিলের ভিত্তিতে আমাদের হয়েছিল? আমরা জানি অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য, তাহলে রাইট আনসার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তো যাদের ইংলিশ কোয়েশ্চেন পেপারে প্রবলেম থাকে তারা বাংলা সলিউশন করতে পারো, কারণ দেখো এখানে 132টা শিফট হয়েছে, এখানে বাংলা সমস্ত কোয়েশ্চেন পেপার পাওয়া যায়নি, তো ইংলিশে আমি বাংলায় বলে দেবো, চাপ নেই, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং প্রজেক্ট ইজ ইন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে কোন প্রজেক্টটা চালু হয়েছে রিসেন্টলি? তো থাইরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স। তেহেরি ড্যামস আমরা জানি, তেহেরি ড্যামস কোন নদীর তীরে অবস্থিত, এটাও কোয়েশ্চেন আসতে পারে। তাহলে উত্তরাখণ্ডের তেহেরি হাইড্রো পাওয়ার মানে কি? জল লাগবে, জলের স্রোত লাগবে, তবেই তো হাইড্রো ইলেকট্রিক উৎপন্ন হবে। আমাদের ফারাক্কায় রয়েছে, ফারাক্কা কোথায়? মেদিনীপুরের ওইদিকে পশ্চিম। তাহলে তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স হবে উত্তরাখণ্ডে, তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স, তেহেরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স ইজ দ্য রাইট অ্যান্সার। পরের একটা দেখো আবার এসছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, দেখো কতটা রেল বলে কথা নেই, সমস্ত পরীক্ষায় টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 3 থেকে 4টে কোয়েশ্চেন আসে। তাহলে আবার আরেকটা এসছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, এ কমপ্লিট ওয়ার্কস 20 days, বি অ্যালোন কমপ্লিট দ্য 30 days অ্যান্ড ডিউ টু দ্য সাম ওয়ার্কস এ হ্যাজ দ্য লিভ, ওই কাজটা শেষ হওয়ার 5 দিন আগে এ কী করেছে? লিভ নিয়েছে। বি অ্যালোন দ্য ওয়ার্ক, বাকি কাজটা 5 দিন বি করে। তাহলে ফার্স্টে বের করতে হবে এ আর বি এর। তাহলে ফার্স্ট বের করতে হবে এফিসিয়েন্সি, এর আছে কত? 20 দিন লাগছে, বি এর কত দিন লাগছে? বি এর সেম কাজ 30 দিন লাগছে। এলসিএম বের করো, 20 আর 30-এর 60 এলসিএম। তাহলে 3 এফিসিয়েন্সি এর, আর বি এর এফিসিয়েন্সি কম, তাহলে এর হলো কত? 3 বেরিয়েছে এফিসিয়েন্সি, বি এর 2 বেরিয়েছে। তাহলে বলেছে কি 5 দিন হলো বি এক্সট্রা কাজ করেছে, লাস্টের 5 দিন বি করেছে। তাহলে বি 5 দুগুণ 10, 10 60-এর মাইনাস করো, যেহেতু লাস্ট 5 দিন বি কাজ করেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি 5 দিয়ে গুণ করো, ওটা দিন পেয়ে যাব, কারণ এফিসিয়েন্সি টু টাইম গুণ করলে ওয়ার্ক আমরা পেয়ে যাবো, কার্য। তাহলে 10 কার্য করেছে, তাহলে 10, বাকি যে 50 অংশ কাজ পড়ে আছে, এই 50 অংশ কাজ কার করতে হবে? এ আর বি মিলে করেছে। তাহলে এ আর বি কত এফিসিয়েন্সি? 3 আর 2 5, 5 দিয়ে ভাগ করো 50-রে, 5 10 50। আর বি যেহেতু 5 দিন করেছে লাস্ট 5 দিন, তাহলে টোটাল তাদের ডে লাগবে 15 দিন। অপশানে 15 আছে, 15 রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার 15। চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনে দেখো একটা সুন্দর দারুণ কোয়েশ্চেন এসছে। এখানে বলছে এক্স ইজ ইকাল টু এ সাইন টি, ওয়াই ইজ ইকাল টু বি ট্যান টি। তো এক্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট পুট ইউর দ্য ভ্যালুস। তাহলে নিচে হলো এক্স স্কোয়ার, তাহলে এর হলো এ স্কোয়ার করলে এই এ স্কোয়ার কাটা দেবে, পড়ে থাকবে কি 1 বাই সাইন স্কোয়ার টি, 1 বাই সাইন স্কোয়ার টি, 1 বাই সাইন স্কোয়ার টি, 1 বাই সাইন স্কোয়ার টি পড়ে থাকবে। তাহলে 1 বাই সাইন স্কোয়ার টি, ওকে। তো 1 বাই সাইন স্কোয়ার টি মাইনাস কি আছে ভাই? ওয়াই ইজ ইকাল টু বি ট্যান টি, তাহলে বি বি তো ওপর নিচে কাটাকাটি হয়ে যাবে, বি বি, তাহলে পড়ে থাকছে 1 বাই ট্যান স্কোয়ার টি, ট্যান স্কোয়ার টি, 1 বাই ট্যান স্কোয়ার টি। তাহলে দেখো ট্যান মানে আমরা কি জানি? সাইন বাই কস থিটা, তাহলে সাইন বাই কস, সাইন স্কোয়ার থিটা এখানে পড়ে থাকবে, ওপরে কি চলে যাবে? কস স্কোয়ার থিটা। যেহেতু কি হচ্ছে সাইন আর সাইন সেম এলসিএম রয়েছে, তাহলে ওপরে আমরা কি পাবো? কি আকারে পাবো? 1 মাইনাস কস স্কোয়ার টি বাই সাইন স্কোয়ার টি। আর আমরা কি জানি? 1 মাইনাস কস স্কোয়ার, আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা টি প্লাস কস স্কোয়ার টি ইকুয়াল টু 1, আবার সাইন স্কোয়ার টি ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার টি। তাহলে এইটুক ইজ ইকুয়াল টু কি? সাইন স্কোয়ার টি।
তাহলে ওপর নিচে সাইন স্কোয়ারটি কাটাকাটি হয়ে গেলে কি পড়ে থাকবে, তাদের রেশিও 1 বেরোবে। তাহলে 1 ইজ আ রাইট অ্যান্সার, 1 ইজ আ রাইট অ্যান্সার। এবার একটা দুর্দান্ত মারাত্মক কোশ্চেন এসছে রিজনিংয়ে, এই জন্যে বলি যে স্কোয়ার কিউব মুখস্থ ঝাড়ো, না হলে কিন্তু স্পিড বাড়বে না। আলফাবেটিক্যালি কোডিং ডিকোডিংয়ে নাম্বারিং মনে রাখো, ডব্লিউ ইজিক্যাল টু 23, ইউ ইজিক্যাল টু 21, এগুলো মনে রাখতে হবে। তো এগুলো দেখো, এখানে 6 সোজাসুজি দেওয়া আছে 216, তো 6-এর কিউব 216, 4-এর কিউব 64, 9-এর কিউব 729, আর 7-এর সোজাসুজি কত দেওয়া আছে 27। 27 যদি 27-এর আগে 3 থাকতো তাহলে ম্যাচিং হয়ে যেত, 3টে ম্যাচ করছে, কিউব ফরম্যাটে আছে। আর একটা 7-এর কিউব কত 343, তো 7 ইকুয়াল টু দেওয়া আছে বা 7-এর সোজাসুজি দেওয়া আছে 27, তাহলে এটাই ওড অন আউট। বাকিগুলো কিউবে আছে, 6-এর কিউব 216, 4-এর কিউব 64, 9-এর কিউব 729, 7-এর কিউব 343, কিন্তু 7-এর কিউব ফরম্যাটটা নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে এই 7 ইকুয়াল টু 27, এটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই অ্যান্সার হয়ে যাবে 7-27, এটা হলো ম্যাচিং করছে না। Which of the following is not a part of the circulatory system? Circulatory system কোনটায় হয় না? সার্কুলেটরি সিস্টেম মানে কি, যেখানে আমাদের রক্ত বা ব্লাড, দেখো ফুসফুস থেকে ধমনী, আর্টেরিয়া এইগুলো যাচ্ছে, তাহলে হার্ট মানে ফুসফুস, এটা তো সার্কুলেটেড সিস্টেম, মানে ব্লাডও সার্কুলেটেড হয়। আর্টেরিয়াস মানে কি ধমনী, সেখানেও সার্কুলেটেড সিস্টেম হয়। আর লার্জ ইন্টেন্সিটি মানে আমাদের বৃহদন্ত্র, যেটা আমাদের অবশিষ্ট অংশ, আমরা যখন মানে বিষটা ত্যাগ করি সেটা লার্জ ইন্টেন্সিটি আর স্মল ইন্টেন্সিটি, ক্ষুদন্ত্র বৃহদন্ত্র। তো বৃহদন্ত্রে কোনো সার্কুলেটেড সিস্টেম হয় না, ওখান থেকে বিষটা বেরিয়ে যায়, তাহলে রাইট অ্যান্সার হবে লার্জ ইন্টেন্সিটি। বাকি ব্লাড বলো, হার্ট বলো, আর্টেরিয়াস বলো, সব সার্কুলেটেড সিস্টেম হয়, বাট লার্জ ইন্টেন্সিটি বা বৃহদন্ত আমরা যেখান থেকে মল ত্যাগ করি সেটা বৃহদন্ত বা লার্জ ইন্টেন্সিটি বলে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে সার্কুলেটেড হয় না কোথায়, লার্জ ইন্টেন্সিটি। তো বায়োলজি করাবো, চাপ নেই, বায়োলজির জন্য আমরা আছি, বায়োলজি ফিজিক্স সব হবে। দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলেস, এটা 1 অ্যান্সার বেরোবে, এটা করলাম না, সহজ আছে। যেগুলো টাফ কোয়েশ্চেনগুলো সলিউশন করে দিই। তারপরে আমরা যাচ্ছি 1/2 × 2/3, তো এটা সিম্পলিফিকেশান, এখান দিয়ে কাটাকাটি হবে ডাইরেক্ট। তারপরে দেখো 1/3, এখান দিয়ে এলসিএম বের করো। ভিতরে কি হচ্ছে ব্যাপারটা দেখে আসি। তো ভিতরে হচ্ছে 1/6, এখানে ভিতরে 1 বেরোচ্ছে, কারণ কি এলসিএম করো 3 × 2 = 6, ওপরে 1 আছে, জুড়ে দাও 5-এর সাথে, 6/6 মানে 1 বেরোচ্ছে ব্র্যাকেটের মধ্যে। এখানে আবার 4/24 আছে, 21 আছে, তাহলে 1 মাল্টিপল কার সাথে 3/4, আর ওদিকে 1/3 মাইনাস করো, তাহলে 4 - 3 × 9, 4-এর থেকে আসছে, তাহলে আমরা ওখান দিয়ে করে নিই একেবারে। তো করে নিই, কাটাকাটি হয়ে গেছে, তো এখানে আমরা 3/4 করব, 3/4 করব। আবার এখানে কি বেরিয়েছে একটু দেখে নিই, এখানে মাঝখানেরটা 1 যার সাথে মাল্টিপল করো সেই সংখ্যাটাই বসবে, তাহলে 4/21-এর সাথে 1 মাল্টিপল করলে 4/21 বসবে, তাহলে 4 কাটা গেল 3/21। এবার 21 যদি হয় এলসিএম আমরা 21 নিতে পারি, নিচে 21 নিলাম, 3 × 7 = 21, 7 - 3, তাহলে 4/21 হবে রাইট অ্যান্সার। 4/21 বেরোচ্ছে, 7-এর থেকে 3 মাইনাস করলে 4 থাকে, আর নিচে 21 এলসিএম, তাহলে 4/21 রাইট অ্যান্সার। 4/21 কত টাইম হয়ে গেল আমাদের? ওকে, তো এই অবধি রাখলাম, বাই বাই, টাটা। আর সাবস্ক্রাইব করে দাও, যাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দাও, যারা CBT 2 এর জন্য তৈরি হচ্ছে এবং গ্রুপ ডির জন্য। ওকে।